আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৮ম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এটা শুনে মনিরা খুব আশ্চর্য হয়ে যায়। এদিকে নীরা মনে মনে খুব খুশি হয় যে আমি ওর কথা রেখেছি। কিন্তু মনিরার ব্যাপারটা হজম হলো না। হঠাৎ মনিরা উঠে এসে আমার হাত ধরে বলে, মিটিং ক্যান্সেল করার কি আছে? আমি যাচ্ছি তো তোর সাথে। কোনো অসুবিধা হবে না। আর এমনিতেও তুই আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাসনি। আজ চল, মিটিং শেষ করে আমরা ঘুরে আসব। এটা শুনে সবাই অবাক হয়ে মনিরার দিকে তাকিয়ে আছে। এদিকে নীরা মনিরার কথা শুনে রাগে থরথর করে কাঁপছে। ওর ইচ্ছে করছে ওকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি বললাম, না রে, আমার আজ কোথাও যেতে ইচ্ছে করছে না। আমার মুখে এটা শুনে মনিরা ক্ষিপ্ত বাঘিনীর মতো চাহনি নিয়ে নীরার দিকে তাকায়। এদিকে আমার মুখের কথা শুনে নীরার মুখে হাসি ফুটে উঠল। নীরা মনে মনে বলে, এই প্রথম আমি আমার বরকে ওই গাছপেতনির সাথে যাওয়া থেকে বাঁচালাম। মনিরা বলে, কিন্তু কেন? নীরা আবার বিড়বিড় করে বলে, কেন রে কুত্তি, তোকে বলতে হবে কেন? আমি বললাম, স্পেশাল মানুষের আবদার রাখতে তো হবেই। মনিরা মনে মনে বলে, না, আর এভাবে চলতে দেওয়া যাবে না। আম্মুকে যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলতে হবে, না হলে আমি আমার মীরকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। নীরা মনিরাকে ভাবতে দেখে মনে মনে বলে, বাদরানি, তোর মনের মধ্যে কি চলে আমি বুঝি না। তোকে যদি এই বাড়ি আর আমার বরের মাঝখান থেকে না সরিয়েছি, তো আমার নাম নীরা না। একসময় সবাই খাবার শেষ করে সবাই সবার রুমে চলে গেল। নীরা মায়ের সাথে কাজে সাহায্য করছে। মা বলে, নীরা? নীরা বলে, হ্যাঁ মামনি। মা বলে, তোর এই ঋণের শোধ আমি কি করে দেব বল মা? তুই যা চাইবি আমি তাই দেব। আমি আমার ছেলেকে আগের মতো ফিরে পাচ্ছি, সব তোর জন্য। বল তুই কি চাস? নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই তিশা এসে বলে ওঠে, ভাইয়ার কাছ থেকে মুক্তি চায়। নীরা তিশার কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। মা অবাক হয়ে বলে, কি যা তা বলছিস? তিশা বলে, হ্যাঁ মা, ভাবি ভাইয়ার কাছ থেকে মুক্তি চায়। কারণ ভাবি ভাইয়াকে ভালোবাসে না। ভাবি তো নিজেই বলেছে ও নাকি চলে যাবে। তুমি বরং ভাইয়াকে বলো ভাবিকে ডিভোর্স দিয়ে দিতে। কি তাই না ভাবি? আসলে এটা বলে নীরার মন বোঝার চেষ্টা করে তিশা। তিশা খুব ভালো করেই জানে নীরা আমাকে ভালোবেসে ফেলেছে। এদিকে তিশার কথা শুনে নীরা ওর দিকে রাগি একটা লুক নিয়ে তাকায়। তারপর কিছু না বলে হনহন করে রুমে চলে আসে। এদিকে তিশা হেসে বলে, ভাবি বলেছিলাম না তুমি ভাইকে ভালোবাসবেই। বাজিতে তুমি হেরে বসে আছো। ভাইকে নিজের মুখে বলবে তুমি ভাইকে ভালোবাসো, দেখে নিও। এই বলে নিজের রুমে চলে যায়। ওদিকে নীরা রাগে গজগজ করে তিশার উদ্দেশ্যে বলে, গুন্ডা ভাইয়ের শয়তানি বোন, আগে যা বলার বলেছি। এখন কি আমি তোকে বলেছি আমি ওর কাছে থাকতে চাই না? ইচ্ছে করছে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখি। এইসব বিড়বিড় করতে করতে রুমে চলে আসে। এসে দেখে মনিরা আমার সাথে বসে আছে। এটা দেখে আরো রেগে যায়। নীরা আবার বিড়বিড় করে বলে, হাই আল্লাহ, এ কেমন মেয়ে মানুষ বানিয়েছো তুমি? এত বেহাইয়া কি করে হয়? বলি, ওই শাকচুন্নি, এত বড় মাছের মাথা খেয়েও তোর পেট ভরেনি? আগেই বলতি, পাশের বাসার বিড়ালে মাথাটা কেটে এনে খাইয়ে দিতাম। ফের চলে এসেছিস আমার বরের মাথা খেতে? এই ভেবে মনিরাকে উদ্দেশ্য করে বলে, মনিরা আপু, তুমি তোমার ঘরে না গিয়ে এখানে কেন গো? রেস্ট নেবে না? মনিরা বিরক্ত ভাব নিয়ে বলে, না ভাবি, আমি একটু মীরের সাথে কথা বলছিলাম। নীরা আবার বিড়বিড় করে বলে, ভাবি, আহা, বাঁচা যায় না। এদিকে আমার বরের পিছে সবসময় ঘুরঘুর করা আর আমাকে ভাবি বলে ডাকা। এই ভেবে বলে, না আপু, ওর তো শরীর খারাপ, ওকে তো রেস্ট নিতে হবে। আপনি বসে থাকলে ও তো আর রেস্ট নেবে না। এই বলে আবার বিড়বিড় করে বলে, ইচ্ছে করছে তোকে ধাক্কা মেরে বের করে দেই প্যাকাটি। মনিরা বলে, ও তাই তো, মীর তুই শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দেই। আমি বললাম, না রে, ঠিক আছে আমি। মনিরা জোর করে আমাকে শুইয়ে দিতে গেলে নীরা তার আগে আমাকে শুইয়ে দেয়। তারপর আমার মাথা কোলে তুলে নিয়ে বিলি কাটতে শুরু করে। আমি তো পুরো শখ খাই নীরার কাজ দেখে। নীরা বলে, থাক না মনিরা আপু, আপনার কষ্ট করতে হবে না, আমি তো আছি। আমিও নীরার কথায় সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ রে মনি, তোর ভাবি তো আছে, তুই বরং রেস্ট নে গিয়ে। এবার মনিরা যাই কই, কিছু না বলে মনিরা রেগে চলে গেল। নীরা আবার বিড়বিড় করে বলে, দূর হ শাকচুন্নি আমার সামনে থেকে। তারপর আমাকে বলে, আপনাকে একটা কথা বলার ছিল। আমি বললাম, বলো না জান পাখি। নীরা বলে, ওর নাম মনিরা, মনি নয়। আমি বললাম, আমি জানি তো। নীরা বলে, তো আদিক্ষিতা করে মনি মনি করেন কেন, হ্যাঁ? আমি বললাম, কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। নীরা বলে, মোটেই না, আপনি ওকে ভালোবেসে মনি বলেন, এতে আমার কি? আপনি ওকে মনি বলেন আর কোলে নিয়ে বসে থাকেন, আমার কি? নীরার কথা শুনেই আমি উঠে বসি ঝট করে। নীরাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর শরীরের উপর নিজের শরীরের ভার ছেড়ে দিই। তারপর নীরার দুই পাশে হাত রেখে নীরার মুখের কাছে মুখ এনে ফিস ফিস করে বললাম, নীর পাখি, সত্যি করে বলো তো, মনিরাকে তুমি সহ করতে পারো না কেন? নীরা বলে, আমি কেন সহ করতে পারবো না, হ্যাঁ? আমি বললাম, সেটাই তো, ভালোবেসে ফেলেছো আমাকে, সত্যিটা বলো। নীরা কি বলবে বুঝতে পারছে না। নীরা মনে মনে বলে, সত্যি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তা কখনোই স্বীকার করব না। কিন্তু তুমি আমার এত কাছে এসে কথা বলছো কেন? আমার যে সব কথা হারিয়ে যাচ্ছে। আমি বললাম, কি গো নীর পাখি, কথা বলছো না কেন? নীরা বলে, বাসি না, আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসবো না। নীরার কথা শুনেই আমি নীরার উপর থেকে উঠে আসি। নীরা ভালোভাবেই বুঝতে পারে আমি খেপে গেছি, তাই সে তাড়াতাড়ি করে আমার কাছ থেকে পালানোর জন্য উঠে যেতে গেলেই আমি নীরাকে বিছানার উপর ফেলে দেই। ওর হাত শক্ত করে চেপে ধরে নীরা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই।
তারপর পাগলের মতো কিস করতে থাকি। নীরা আমাকে ধাক্কা মেরে উঠে আবার রুম থেকে বের হতে যাবে। আমি এবার নীরাকে দেয়ালের সাথে চেপে ধরি। আবার নীরা ঠোঁট জোড়া নিজের আয়ত্ত করে নেই। নীরা হাজার চেষ্টা করেও আমার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছে না। আমার রাগ এতটাই উঠে গেছে যে আমি কি করছি নিজেও জানি না। আমি নীরার ঠোঁটে কিস করেই যাচ্ছি। এক পর্যায়ে আমি পেছন থেকে নীরার ব্লাউজের হুক খুলে ফেললাম। হঠাৎ আমার কিছু একটা মনে হতেই নীরার কাছ থেকে দুহাত পিছিয়ে পড়লাম। এদিকে নীরা পিছে হাত দিয়ে ব্লাউজ ধরে ধপ করে ফ্লোরে বসে কাঁদতে শুরু করে। আমি রুমের একটা ফুলদানি ফ্লোরে আছাড় মেরে রুম থেকে বের হয়ে যাই। নীরা কান্না করতে করতে বলে, আই হেট ইউ অনলি, আই জাস্ট হেট ইউ বলেই ডুকরে কেঁদে ওঠে। একসময় কাঁদতে কাঁদতে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। কখন যে রাত হয়ে যায় সে নিজেও জানে না। এদিকে তিশা নীরাকে না দেখে রুমে ডাকতে আসে। এসে দেখে নীরা ফ্লোরে ঘুমোচ্ছে আর সারা মেঝেতে কাচের টুকরো ভরে আছে। তিশা নীরাকে ডেকে উঠায়। নীরা উঠে বলে, কি হয়েছে? তিশা বলে, কখন থেকে ডাকছি, এভাবে এখানে ঘুমিয়ে আছো কেন? আর মেঝেতে এভাবে কাজ ভেঙে পড়ে আছে কেন? কি হয়েছে? ভাইয়াও তো বাসায় নেই, ফোনও বন্ধ, কই গেছে জানো? 11:30 বাজে। নীরা বলে, আমি জানি না। তিশা বলে, এটা কি হলো? 10 কথায় নিমন্ত্রণ করলাম আর তুমি এক কথাই বলছো জানো না। নীরা বলে, মানে কি? তিশা বলে, কিছু না, বাদ দাও, মামুনি বাবাই টেনশন করছে। ভাইয়া কই গেছে তুমি জানো? নীরা বলে, না জানি না। তিশা বলে, ঠিক আছে আমি দেখছি, তুমি ওঠো, খাবে না? বাবাই আর মাকে তো জোর করে খাইয়ে দিয়েছি। আর হ্যাঁ, মনিরা আপুও বাসায় নেই। এটা শুনে যেন নীরার হোশ ফিরে এলো। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। নীরা বলে, মনিরা বাসায় নেই মানে? ও কোথায় গেছে? তিশা বলে, তা তো জানি না, ওর ফোনও বন্ধ। ওই শাকচুন্নি আবার তোমার গুন্ডার ঘাড় মটকিয়ে দিচ্ছে কিনা কে জানে। নীরা বলে, কি যা তা বলছো? তিশা বলে, সত্যি বলছি, মনিরা আপুরও ফোন বন্ধ আর তোমার গুন্ডারও। আমার মনে হলো তাই বললাম, ঠিক আছে আমি গেলাম। তিশার মুখের কথা শেষ হতে ড্রয়িং রুমে চেঁচামেচির আওয়াজ শোনা যায়। ওরা দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে দৌড়ে নিচে নেমে আসে। এসে দেখে আমি ড্রিঙ্ক করে একেবারে ফুল মাতাল হয়ে আছি আর মনিরা 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে আছে। তিশা বলে, দেখো ভাবি, আমার কথাই ঠিক, শাকচুন্নি তোমার গুন্ডাকে নিয়ে গেছে। মা বলে, বাবা তুই আবার ড্রিঙ্ক করেছিস? আমি বললাম, হ্যাঁ করেছি, আরও করব, তোমার কি? মনিরা বলে, আপনি কে ওর ব্যাপারে এ কথা বলার? যান এখান থেকে। মনিরা কথা বলার সময় আমি পড়ে যাচ্ছিলাম, ঠিক তখনই মনিরাকে জড়িয়ে ধরি। এটা দেখে নীরা আমাকে মনিরার কাছ থেকে ছাড়িয়ে আমার গালে ঠাস করে থাপ্পড় মারে। আমি তাল সামালতে না পেরে মায়ের কোলে গিয়ে পড়ি। এটা দেখে মনিরা রেগে যায়। মনিরা বলে, হাউ ডিয়ার ইউ, ইউ স্টুপিড গার্ল, তোমার সাহস কি করে হয় মীরের গায়ে হাত তোলার? কে তুমি ওকে থাপ্পড় মারার? মনিরার কথা শেষ হতে না হতে নীরা ঠাস করে ঠাসিয়ে একটা থাপ্পড় মেরে দেয় মনিরার গালে। আর মনিরা মেঝেতে ছিটকে পড়ে যায়। নীরা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চিল্লাতে শুরু করে। নীরা বলে, আপনি কি মনে করেন আমি আপনার মনের আশা কি বুঝি না? সাহস কি করে হয় মামনির সাথে এভাবে কথা বলার? কোন অধিকারে আপনি আমাদের পরিবারের ব্যাপারে কথা বলেন? হ্যাঁ, আমি ওর বউ, আমার পুরো অধিকার আছে ওর উপর, যা ইচ্ছে করতে পারি ওর সাথে। আপনি কোন অধিকারে ওর পিছে আঠার মতো লেগে থাকেন? হ্যাঁ, কি মনে করেন আমি বুঝি না? তিশা মনে মনে বলে, বাহ ভাবি বাহ, তুমি তো কামাল করে দিলে, ক্যারি অন। নীরার রণচণ্ডীর রূপ দেখে আর ওর হাতের মার খেয়ে মনিরা চুপ করে থাকে। নীরা বলে, তিশা, এক মগ তেঁতুলের পানি আমার রুমে নিয়ে এসো। আর মনিরা আপু, এই সংসারটা মিরাজের আর আমার, আমি বেঁচে থাকতে এগুলোর কিছুই তুমি পাবে না, তাই আমার সংসার আমার বরের থেকে 100 হাত দূরে থাকো, নয়তো আমি কি করব নিজেও জানি না। এদিকে তিশা নীরার এই রূপ দেখে মনে মনে বলে, এই না হলে আমার ভাবি, এইটাই তো এতদিন ধরে চেয়েছি, আই এম প্রাউড অফ ইউ ভাবি। নীরা বলে, তিশা জলদি আসো। এই বলে নীরা আমাকে টানতে টানতে বাথরুমে নিয়ে শাওয়ার অন করে দেয়। তারপর আমাকে শাওয়ারের নিচে বসিয়ে দেয়। তিশা বলে, ভাবি কই তুমি? নীরা বলে, ওয়াশরুমে আছি, এখানে আসো। তিশা এসে নীরাকে মগ ভর্তি তেঁতুলের পানি দেয়। নীরা আমাকে বলে, হা করে এটা খেয়ে নিন। আমি বললাম, না আমি খাবো না। তুমি আমাকে মারলে কেন? তুমি সবসময় আমার সাথে এমন করো। আর আজও তুমি। আমার কথা শেষ হবার আগে নীরা আমার চুলের মুঠি ধরে তেঁতুলের পানি জোর করে খাইয়ে দেয়। নীরা বলে, তুই খাবি না, তোর বাপ খাবে। তিশা বলে, ভাবি আমি কিন্তু ভাইকে বলে দেব তুমি ভাইয়াকে বকছো। নীরা বলে, তুমি এখান থেকে না গেলে তোমাকেও এটা খাইয়ে দেব। এটা শুনেই তিশা দৌড়ে চলে গেল। আজ নীরার এই রূপ দেখে মা বাবা পর্যন্ত রাগ কাটেনি, কারণ তাদের মতে নীরা ভুল কিছু করেনি। এদিকে নীরা জোর করে আমাকে তেঁতুল পানি খাইয়ে বমি করিয়ে আমার পেট থেকে সব মদ বের করে ফেলে। তারপর আমাকে গোসল করিয়ে মাথা মুছিয়ে দেয়। নীরা বলে, আমি বাইরে যাচ্ছি, চেঞ্জ করে নিন। আমি বললাম, কেন, তুমি করিয়ে দাও না। নীরা আমার চোখের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে। এই বলে আমার প্যান্ট ধরে টান দিতে গেলে আমি তৎক্ষণাৎ প্যান্ট ধরে বললাম, আরে আরে কি করছো, আমি পারবো। নীরা বলে, ঠিক আছে জলদি আসুন। এই বলে সে ওয়াশরুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে যায়। তারপর আমার জন্য খাবার নিয়ে আসে। আমি বের হয়ে দেখি নীরা খাবার নিয়ে বসে আছে। আমিও নীরাকে দেখে কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম। নীরা এতে আরো খেপে গেল, আমাকে টেনে এনে সোফায় বসিয়ে দিল। নীরা বলে, হাঁ করুন। আমি বললাম, খাবো না, ভালো লাগছে না। নীরা বলে, কেন? ওইসব ছাইপাশ গিলতে খুব ভালো লাগে, আর খাবার খেতে ভালো লাগে না? বলেই নীরা আমার মুখে খাবার গুজে দিল। নীরা বলে, খুব সাহস বেড়েছে না আপনার, খুব, যা বলার মতো না। কি ভেবেছেন যে আমি কিছু বলি না তার জন্য কিছু বলবো না? ও আমাকে বকছে আর মুখ ভর্তি করে খাবার খাইয়ে দিচ্ছে। আমি বললাম, আস্তে খাওয়াও না, লাগছে তো।
নীরা বলে, লাগুক, লাগার জন্যই দিচ্ছি, একটা কথাও বলবেন না, যেভাবে খাওয়াচ্ছি সেভাবে খাবেন, বেশি কথা বললে এই ভাতের থালা দিয়েই আপনার মাথায় বাড়ি মেরে দেবো। নীরার ঝাড়ি শুনে আমি বেচারা চুপ মেরে গেলাম, আর ও যেভাবে খাইয়ে দিচ্ছে সেভাবেই খেতে লাগলাম। নীরা আবার বলে, মনি মনি মনি, কিসের এত ঢলাঢলি ওর সাথে? হ্যাঁ, কোনো জন্মে কারোর সাথে গল্প করেন না, ওর সাথে 3 বেলা কিসের গল্প? হ্যাঁ, আর একবার যদি দেখি ওই শাকচুন্নি পেতনি ডাইনিটার সাথে খেজুরে পেঁচাল পারতে, তো কানে নিচে এমন একটা দেব না, জন্মের মতো গল্প করা ঘুচিয়ে দেব, মনে থাকবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, কারণ আমি ভাবতেও পারিনি নীরার এই একটা রূপও আছে। আমাকে খাইয়ে দিয়ে নীরা সব পরিষ্কার করে তারপর একটা চেয়ার টেনে আমার সামনে বসে। নীরাকে ওভাবে বসতে দেখেই আমি একটু পাশে সরে বসি, কারণ নীরাকে দেখেই আমার ভয় লাগছে। পুরুষ মানুষ হাজারো বলবান হলেও তার স্ত্রী যখন রেগে যায় তখন সে স্ত্রীর কাছে বিড়াল হয়ে যায়। হঠাৎ নীরা আচমকাই আমার হাত টেনে নিয়ে ওর মাথার উপর রেখে বলে, ভালোবাসেন আমাকে? আমি বললাম, নিজের থেকেও বেশি। নীরা বলে, তাহলে আমার মাথায় হাত রেখে বলুন, জীবনে কখনো ড্রিঙ্ক করবেন না, মামুনির সাথে খারাপ ব্যবহার করবেন না, ঠিক মতো অফিসের কাজ করবেন, আর বাজে বন্ধুদের সাথে মেলামেশা করবেন না। আমি অবাক হয়ে বললাম, এত কিছু? নীরা বলে, কেন, বেশি মনে হচ্ছে তো আমাকে ছেড়ে দিন। আমি বললাম, কি বলছোটা কি? নীরা বলে, আমাকে কাছে রাখতে হলে আমার কথা মতো চলতে হবে, পারলে বলেন, না পারলেও বলেন, কাল সকালে বাসায় চলে যাব। আমি নীরার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, আমি তোমার মাথায় হাত রেখে বলছি, এখন থেকে তুমি যেভাবে চাইবে সেভাবেই চলবো। নীরা বলে, ঠিক আছে, যান এখন শুয়ে পড়ুন, আমার একটা কাজ আছে, কাজটা করে আসছি। আমি কোনো কথা না বলে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। এদিকে নীরা মনিরার ঘরে যায়। নীরাকে দেখেই মনিরা দাঁড়িয়ে পড়ে। মনিরা বলে, তুমি এখানে কি করছো? নীরা বলে, আমার ঘর, যখন তখন যেখানে মন চায় সেখানে যেতে পারি। তুমি বলার কে? তুমি কি মনে করেছো তোমার সাথে গল্প করার জন্য আমি এখানে আসছি? মনিরা বলে, তুমি কিন্তু বেশি বেশি করছো ভাবি। মনিরার কথা শুনে নীরা হাসিতে ফেটে পড়ে বলে, ভাবি? ভাবি, তুমি কি মনে করো আমি এতটাই বোকা? আমি কিছু বুঝি না? মনিরা বলে, কি বলছো তুমি? নীরা বলে, আরে নাটক বন্ধ করো, আমি মিরাজ না, বুঝলে? তোমার নাটকে আমি ভুলবো না। আমি তোমার বয়সে ছোট হতে পারি, কিন্তু এত ছোট না যে তোমার ভাবচক্কর বুঝি না। তাই খোলস পাল্টে আসল রূপটা বের করো। মনিরা বলে, সত্যিটা যখন জেনেই গেছো তাহলে আর লুকিয়ে কোনো লাভ নেই। যা আমার তা আমি নিজের করেই ছাড়বো। তোমাকে আমার মিরাজের কাছে থাকতে দেব না। সে ছোটবেলা থেকে আমি ওকে ভালোবাসি, কতভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওকে বোঝাইতেই পারলাম না। তার আগেই তুমি ওর জীবনে চলে আসলে, উড়ে এসে জুড়ে বসলে। তোমাকে তো ওর জীবন থেকে সরতেই হবে, জীবিত বা মৃত। তিশা বলে, মনির আপু, কি বলছো এসব তুমি? হ্যাঁ। নীরা বলে, তুমি এখানে কেন? মনিরা বলে, আর তুই তিশা, কে তুই? হ্যাঁ, কে তুই? কে? সবসময় দেখি এই মেয়েটা চামচামি করিস। তিশা বলে, মুখ সামলে কথা বলো আপু, সবাই তোমার মতো নোংরা মনের মানুষ না। মনিরা বলে, যত বড় মুখ নয় তত বড় কথা, দেখে নেব তোদেরকে। একবার শুধু মীর আমার হয়ে যাক। নীরা বলে, সে আশা তোর কোনোদিনও পূরণ হবে না। মনিরা বলে, হাউ ডিয়ার ইউ, তোমার এত বড় সাহস আমাকে তুই তোকারি করো? নীরা বলে, ব্যাস, অনেক বলেছিস তুই। তুই কে? তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? কি মনে করেছিস মিরাজকে বিয়ে করে এই সব সম্পত্তি নিজের দখলে করে নিবি? আমি বেঁচে থাকতে সেটা কোনো দিনই করতে পারবি না। মনিরা বলে, মীরকে আমি কোনো দিনও তোমার হতে দেব না। নীরা হেসে বলে, ও আমার থেকে দূরে গেল কবে যে আমার হতে দিবি না তুই? ও আমার স্বামী, ভালোবাসে আমি ওকে, আর ও আমাকে ভালোবাসে। আমাদের মাঝখানে আসার চেষ্টাও করবি না, বেহাইয়া মেয়ে। লজ্জা বলে কোনো জিনিস থাকলে নিজের মুখটা আর আমাদের কাউকে দেখাবি না। মিরাজের জীবন থেকে চলে যা শাকচুন্নি, লাস্টবার বলছি। মিরাজের আশেপাশে আসার চেষ্টাও করবি না, ও শুধু আমার। চলো তিশা। এই বলে তিশার হাত ধরে বেরিয়ে আসে মনিরার ঘর থেকে। তিশা এতক্ষণ অবাক হয়ে নীরার মুখের কথাগুলো শুনছিল। তিশা বলে, ভাবি, ভাই জানে? নীরা বলে, কি? তিশা বলে, তুমি যে ভাইকে ভালোবাসো। নীরা বলে, চুপচাপ গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। এটা শুনে তিশা নিজের রুমে না গিয়ে দৌড়ে মামনির রুমে চলে গেল। তখনও মা বাবা ঘুমায়নি। তিশাকে দৌড়ে রুমে প্রবেশ করতে দেখে মা ঘাবড়ে যায়। কিছুটা অবাক হয়ে মা বলে, কি রে, আবার কি হলো? এভাবে দৌড়ে আসলি যে, সব ঠিক আছে তো? তিশা হাঁপাতে হাঁপাতে বলে, কি কি ঠিক নেই বলো। তুমি জানো মামনি ভাবি কি করেছে? মা বলে, নীরা যা করেছে তা তো আমাদের সামনেই করেছে। ও তো কিছু অন্যায় করেনি বা ভুল কিছু বলেনি। তিশা বলে, আরে মামনি, এখন যা হলো তা তো তুমি কিছুই জানো না। মা বলে, এখন এখন আবার কি হলো? তারপর তিশা এক একে সব খুলে বলে। সব শুনে তো মা বাবা দুজনেই অবাক। মা বলে, যা করেছে করেছে, কিন্তু এরপর কি হবে সেটা ভেবেই তো আমার হাত পা কাঁপছে। তোদের ফুফু কেমন তোরা তো জানিস। তিশা বলে, তাতে কি, আমার ভাবিও কিন্তু কম যায় না। তোমরা দেখোই না সামনে কি কি হয়। এ বলে নিজের রুমে চলে গেল। এদিকে নীরা রুমে এসে দেখে আমি গুটিসুটি মেরে বিছানার এক কোণে ঘুমিয়ে আছি। এটা দেখে নীরা এসে আমার গায়ে চাদর জড়িয়ে দিয়ে আমার পাশে ঘুমিয়ে পড়ল।
একসময় এটা সেটা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে নীরা ঘুম থেকে উঠে নিজেকে আমার বুকের মধ্যে আবিষ্কার করে, কিন্তু আজ আমি নয়, ও আমাকে জড়িয়ে আছে। নীরা খেয়াল করে দেখে ওর বুকের উপর শাড়ির আঁচল নেই, সেটা আমার পিঠের নিচে পড়ে আছে। নীরা কি করবে বুঝতে পারছে না। এরকম বিশ্রী পরিস্থিতিতে ওকে পড়তে হবে ও ভাবতেই পারেনি। নীরা আস্তে আস্তে উঠতে গেল, কিন্তু আমি ওকে এক ঝটকায় পিছিয়ে ঘুরিয়ে শুইয়ে দিয়ে জড়িয়ে ধরি। আমি বললাম, এখনো আমার ঘুম হয়নি, চুপচাপ শুয়ে থাকো, নড়াচড়া করলে কিন্তু সারাদিন এভাবে জড়িয়ে থাকবো। নীরা বলে, লজ্জা করে না আপনার? দেখছেন না আমার? এতটুকু বলে চুপ হয়ে গেল। আমি বললাম, তোমার কি নীর পাখি, বলো। নীরা বলে, আমার। আমি বললাম, তোমার কি, বলোই না। নীরা বলে, আমার গায়ে। আমি বললাম, তোমার গায়ে। নীরা কিছু না বলে ছটপট করছে। আমি বললাম, নীর পাখি, আমি কি পরপুরুষ যে তোমাকে জোর করে বিছানায় জড়িয়ে আছি? এমন ছটপট করছো কেন? নীরা বলে, একদম বাজে কথা বলবেন না। আমি বললাম, ঠিক আছে, বলবো না, তো চুপচাপ থাকো। নীরা কিছু বলতে গিয়েও বলে না, চুপ হয়ে যায়। আমি বললাম, নীর পাখি। নীরা বলে, আমি বললাম, তোমার যে আরো এতটা রূপ আছে জানা ছিল না। নীরা চুপ। আমি বললাম, আমার মায়ের পর তুমি এভাবে বকছো আমাকে, একটা কথা বলি। নীরা বলে, আমি বললাম, তুমি কি বক্সিং করতে? নীরা বলে, না তো, কেন? আমি বললাম, তোমার গায়ে এত শক্তি জানা ছিল না, কালকে থাপ্পড় না খেলে তো জানতামই না। আমার কথা শুনে নীরা হাতের কোনোই দিয়ে আমার পেটে গুঁতা দিয়ে উঠতে গেল। আমি আবার নীরাকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরি। নীরা বলে, হচ্ছেটা কি, ছাড়েন আমাকে। আমি বললাম, নীর পাখি, নড়ো না। আমি এক হাত দিয়ে নীরাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি, আর অন্য হাত দিয়ে নীরার মুখের উপর এসে পড়া চুলগুলো টেনে কানের নিচে গুজে দেই। আমি বললাম, নীর পাখি। নীরা বলে, কি হয়েছে? আমি বললাম, তোমার মধ্যে কি আছে যে তোমার থেকে দূরে থাকতেই পারি না আমি? নীরা চুপ। আমি বললাম, আমার কাছে আসলে এমন চুপ মেরে যাও কেন? কাল তো ঠিকই ঝাঁচিকি রানী হয়েছিলে, আর আমার কাছে আসলেই আমি কথা বলছি আর নীরার কানের লতিতে আঙ্গুল ঘোরাচ্ছি। এদিকে নীরা আমার স্পর্শে নিজেকে কোনো এক অজানায় হারিয়ে ফেলছে। আমার আঙ্গুল আস্তে আস্তে নীরার কান বেয়ে গলা দিয়ে বুকের কাছে নেমে আসতেই নীরা আমার হাত ধরে ফেলে। আমি তখনই নীরার ঘাড়ে গভীরভাবে কিস করি। এতে নীরা ওর শরীরে ভার আমার উপর ছেড়ে দেয়। আমি উল্টো নীরাকে নিজের নিচে ফেলে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরি। নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। নীরা আমাকে আজ কোনো বাধা দেওয়ার চেষ্টাই করছে না। আমার ভালোবাসার ছোঁয়ায় নীরা পাগল হয়ে যায়, চোখ বন্ধ করে ফেলে ও। আমি নীরার ঠোঁট ছেড়ে গলায় গভীরভাবে কিস করতে থাকি। নীরা অজান্তেই আমার চুল মুঠো করে ধরে টানতে থাকে। হঠাৎ আমি নীরাকে ছেড়ে উঠে বসে পড়ি। আমি বললাম, নীর পাখি, কাজটা তুমি মোটেই ভালো করলে না। নীরা বলে, আমি কি করলাম? আমি নীরার খুব কাছে গিয়ে কানে নিজে ঠোঁট লাগিয়ে বললাম, আমি তোমার কাছে আসলাম, আর তুমি আমাকে আটকালে না কেন? আমার ঠোঁটের স্পর্শ পেয়ে নীরা আবার চোখ বন্ধ করে ফেলে, কিন্তু আমার কথাটা শুনে আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে থাকে। নীরা তাকিয়ে আছে দেখে আমি আবার ওর ঠোঁটে হালকা করে কিস করি। আমি বললাম, নীর পাখি, এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি কি যে করব নিজেও জানি না। আমার কথা শুনে নীরা আমার থেকে চোখ নামিয়ে নেয়। আমি বললাম, নীর পাখি, তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তো আমার এত কাছে আসো কেন? হ্যাঁ, তাও এই অবস্থায়। নীরা বলে, আমি কি ইচ্ছে করে এভাবে আপনার কাছে আসছি নাকি? আমি বললাম, জানো তো নীর পাখি, আমাদের এখনো শরীয়ত মোতাবেক কবুল পরে বিয়ে হয়নি। যতদিন আমাদের বিয়ের সব নিয়ম কানুন মেনে না হচ্ছে ততদিন তোমাকে আমি নিজের কাছে নেব না। তাই এখন আমাকে তোমার কাছে যাওয়াতে বাধা দেওয়া উচিত। কাজটা তুমি মোটেই ভালো করলে না। দ্বিতীয়বার এ ভুল আর করবে না, বুঝলে? আমি তোমার কাছে যেতে গেলে আমাকে বাধা দেবে, বুঝলে? যত্ত সব। বলেই আমি উঠে হন করে ওয়াশরুমে চলে গেলাম। নীরা তো পুরোই বোকা বনে গেল। নীরা বলে, মানে কি হলো? বেয়াদব ছেলে, আমি কি তোকে বলি আমার কাছে আসতে? তুই তো আমার কাছে জোর করে আসিস, আবার আমাকে কথা শোনানো? দেখে নেব তোকে, বন মানুষ, রাক্ষস কোথাকার। আমি ওয়াশরুম থেকে বের হতেই নীরা আমাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আমি অবাক হয়ে বললাম, এটা কি হলো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে আমি বাহির থেকে ওয়াশরুমের দরজা লক করে দিই। তারপর অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকি। এদিকে নীরা গোসল সেরে বাইরে বের হতে গিয়ে দেখে দরজা লক। ও ভালোভাবেই বুঝলো যে এটা আমার ছাড়া আর কারো কাজ নয়। নীরা জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। নীরা বলে, শোনেন, এটা যে আপনার ছাড়া কারো কাজ নয় সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তাড়াতাড়ি দরজা খোলেন, না হলে আমি কি যে করবো আপনার সাথে ভাবতেও পারবেন না। আমি বললাম, না না নীর পাখি, আমি মাত্রই গোসল করলাম, আর গোসল করতে পারবো না, আমার অফিসে অনেক কাজ, যা করার রাতে করো। নীরা বলে, একটা বাড়ি মেরে আপনার মাথা ফাটিয়ে দেবো, বদ ছেলে, সবসময় উল্টাপাল্টা ভাবনা। আমি বললাম, মাথা ফাটালে তো তোমাকেই দৌড়াতে হবে আমাকে নিয়ে হসপিটালে, তখন তোমার অনেক কষ্ট হবে। তোমার এত কষ্ট আমি দেখতে পারবো না গো, তার চেয়ে বরং মিষ্টি করে আমাকে দরজা খুলতে বলো। আমি দরজা খুলে দেই। নীরা বলে, আপনার সাথে মিষ্টি করে কথা বলতে আমার বইয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে নীর পাখি, তাহলে থাকো, আমি অফিসে গেলাম। নীরা বলে, এই না না প্লিজ। আমি বললাম, তো বলো। নীরা বলে, দরজাটা খুলে দিন না প্লিজ। আমি বললাম, হচ্ছে না। নীরা বলে, শোনেন না, দরজাটা খুলেন না প্লিজ। আমি বললাম, এটা কি হচ্ছে? আমি কি কোনো হ্যাকার আমাকে এভাবে রিকোয়েস্ট করছো? হাজব্যান্ড আমি তোমার, একটু রোমান্টিকভাবে বলো না। নীরা মনে মনে বলে, মজা নিচ্ছিস বেয়াদব ছেলে, নে নে তোরই টাইম। এই ভেবে যা বলে আমাকে, তা শুনে আমার হুঁশ উড়ে যায়।
আমি ভাবতে পারিনি সত্যিও আমাকে এমন করে বলছে। সবকিছু যেন আমার ভাবনার বাইরে হলো। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।